বেহেজাত এবার কিছুক্ষণ নাওমের চেহারা পরখ করে প্রশ্ন করে, একটু ভয় নেই তোমার? আমার হাতের বাঁধন খুলে দিয়েছ কিসের ভরসায়? যদি আমি তোমার কোনো ক্ষতি করে এখন এখান থেকে পালিয়ে যাই? নাওমি আত্মবিশ্বাসী সুরে জবাব দেয়, কাউকে ভয় করি না আমি। তোমার হাতের বাঁধন খুলেছি নিজের ভরসায়। প্রয়োজনে আত্মরক্ষা করতে জানি আমি। বেহেজাত মৃদু হাসে। অতঃপর নাওমির হাতটা নিজের বুকের বাঁ পাশে চেপে ধরে ঘোরলাগা গলায় বলে, দেখো তো এখানে কোনো জখম খুঁজে পাও কিনা। নাওমি কিছুটা হকচকায়। সে বিভ্রান্তিকর দৃষ্টি মেলে বেহেজাতের পানে তাকিয়ে থাকে। বেহেজাত উত্তরের অপেক্ষায় কাতর নয়নে তাকিয়ে। নাওমি নিজেকে সামলে নেয়। এবার কোনো ভুল করে না সে। ধীর ভঙ্গিতে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে মাথা নত করে বলে, তোমার বোন আমাকে অনুরোধ করেছে যেন তোমাকে পালাতে সাহায্য করি। বোনের কথা শুনতে বেহেজাত সম্বিত ফিরে পেল। সে দ্রুত জিজ্ঞেস করে, জেইলা কোথায় আছে ও? ঠিক আছে? নাওমি দেখে বোনের প্রতি বেহেজাতের দুশ্চিন্তা। সে কিছুটা ভাবলেশীন স্বরে বলে, ঠিক আছে, ঠিক আছে, কারাগারে নেই, বিশেষ জায়গায় আরামেই দিন পার হচ্ছে ওর। তুমি নিজের চিন্তা করো। এই প্রাসাদে তোমার বোনের মতো তোমার দিনগুলো সুখকর হবে না। বেহেজাতকে বিচলিত দেখালো না। সে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, জীবন কখনো সুখকর হয়েও না, এমনটা আশা করা বোকামি। এরকম বোকামি আশা আমি রাখি না। নাওমি কথা বাড়াতে নিয়েও আর বাড়ায় না। তার চোখ পড়ে বেহেজাতের শার্টের হাতের দিকে। রক্তের ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে। নাওমি অপেক্ষা না করে গলা উঁচিয়ে কাউকে ডাকতেই একজন চিকিৎসক গোছের লোক হাতে একটা পুটলি হাতে কারাগারে প্রবেশ করে। বেহেজাত লোকটাকে দেখে খানিকটা অবাক হয়। নাওমি চিকিৎসককে বুঝিয়ে বলে, দুপুরে বাম হাতের বাহুতে তীর বিদ্ধ হয়েছিল। কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে রক্তপাত বন্ধের জন্য। এখন প্রয়োজনীয় চিকিৎসা পুরোটা দ্রুত সম্পন্ন করুন। আমি এখানেই আছি, ভয় নেই। চিকিৎসককে খানিকটা বিব্রত দেখালো। ভদ্রলোককে এই রাতের বেলা প্রিন্সেস তুলে নিয়ে এসেছে একজন কয়েদির চিকিৎসা করার জন্য। কি অদ্ভুত ব্যাপার স্যাপার। বিব্রত মুখ নিয়ে চিকিৎসক নিজের কাজে লেগে পড়ে। বেহেজাতে সেদিকে হুঁশ নেই। তার সম্পূর্ণ মনোযোগ নাওমির পানে। লম্বা সময় ধরে চলা চিকিৎসকের কাজ সম্পন্ন হতে তিনি উঠে দাঁড়ায়। নাওমি ওনাকে সঙ্গে নিয়ে কারাগারের বাহিরে যায়। বেহেজাত এই ফাঁকে তার হাতের পুরনো পট্টির কাপড়টা, যেটা কিনা নাওমির কাপড়ের অংশবিশেষ, সেটা লুকিয়ে নিজের প্যান্টের পকেটে ভরে নেয়। ঠিক সেই মুহূর্তে বেহেজাতের খেয়াল হয় বাদশা বেগম আয়েশার পাঠানো সেই চিঠির কথা। বেহেজাত হন্য হয়ে নিজের প্যান্ট এবং শার্টের পকেটে চিঠিটার খোঁজ করে, কিন্তু বিধিবাম সে চিঠিটা কোথাও পাওয়া যায় না। বেহেজাতকে কিছুটা চিন্তিত দেখায়। চিঠিটা কি তুস্তুর্গ অথবা ট্রান্সলভেনিয়া কোথাও পড়ে গিয়েছে? ধ্যাত, বেহেজাত দোয়া করে যেন চিঠিটা ভুল করে কারো হাতে না লাগে, না হলে তার পরিচয় খোলসা হওয়া কেবল মুহূর্তের ব্যাপার। মাঝরাতে কক্ষের দরজায় কড়াঘাতের শব্দে ক্যামেলিয়ার ঘুম ভাঙে। সে কপাল কুঁচকে উঠে বসে খোলা জানালা দিয়ে বাহিরটা দেখে। প্রকৃতি এখনো কালো অন্ধকারে তলিয়ে, অর্থাৎ এখনো গভীর রাত। এই এত রাতে কে এভাবে বেককালের মতো দরজা ধাক্কাচ্ছে? ক্যামেলিয়া হাই তুলতে তুলতে উঠে বসে গলা উঁচিয়ে বলে, কে? দরজার ওপর থেকে একজন প্রহরীর গলা শোনা যায়। প্রধান সেনাপতি আপনার জন্য একটা সন্দেশ পাঠিয়েছেন। প্রধান সেনাপতির নাম শুনতেই ক্যামেলিয়া চমকায়। দ্রুত বিছানা ছেড়ে নেমে গিয়ে দরজা খুলে। প্রহরী তার দিকে একটা ছোট্ট চিরকুট জাতীয় কাগজ এগিয়ে দিতেই ক্যামেলিয়া সেটা লুফে নিয়ে দ্রুত দরজা লাগিয়ে ভেতরে এসে বসে। বিছানার দুপাশে বড় বড় মোমদানিতে মোম জ্বলছে মিটিমিটি। ক্যামেলিয়া চিরকুট হাতে মোমদানির পাশে এসে দাঁড়ায়। কিছুটা অপ্রস্তুত ভাব নিয়ে চিরকুটটা খুলে সে। লুনা, ঘুমে ব্যাঘাত ঘটানোর জন্য দুঃখিত। আমার আপনার সঙ্গে জরুরি কথা ছিল। প্রাসাদের অশ্বশালায় দেখা করতে আসবেন? আমি অপেক্ষা করছি। ক্যামেলিয়া বউ কুচকে আরো কয়েকবার চিরকুটটা পড়ল। প্রধান সেনাপতি কি মাঝরাতে মাথায় আঘাত পেয়েছে নাকি? শিয়ালের মুখে না হয় হঠাৎ কোকিলের ডাক কেন? আর ক্যামেলিয়ার সঙ্গেই বা কি জরুরি কথা থাকতে পারে? নেকড়েপালের জীবন বৃত্তান্ত নিয়ে মধ্যরাতে বিশদ আলোচনা করতে চাই নাকি? মনে এরকম প্রশ্নের ঝুলে নিয়ে ক্যামেলিয়া ধীর গতিতে তৈরি হতে থাকে। তার পৈশাচিক মন বলছে ইচ্ছে করে দেরি করে যাওয়ার কথা। এই বাহানায় ওই না কচু সেনাপতির একটু ঘোড়ার বিষ্ঠার গন্ধের মাঝে দাঁড়িয়ে থাকুক। চিকিৎসক এবং প্রহরীর হাতে দুটো স্বর্ণের ছোট থলি বুঝিয়ে দিয়ে প্রিন্সেস নাওমি তাদের কড়া গলায় শাসায়। আমি কারাগারে এসেছিলাম। এই কথা যদি কারো কানে যায় তাহলে আমি নিজে তোমাদের দুজনকে বস্তায় বেঁধে কৃষ্ণসাগরের মাঝে নিয়ে ফেলে আসব। মনে থাকবে? চিকিৎসক এবং প্রহরীকে কিছুটা ভীত দেখায়। চিকিৎসক সঙ্গে সঙ্গে নিজের এনাম বুঝে নিয়ে মাথা নেড়ে সেখান থেকে প্রস্থান করে। তবে প্রহরী মাথা নত করে আপন জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়। নাওমি তাকে উদ্দেশ্য করে নিচু স্বরে বলে, কারাগারে পাহারাদের মুখ বন্ধ করার দায়িত্ব তোমার। কেউ যদি নিজের মুখ খুলেছে তবে সেটার হিসাব আমি তোমার থেকে নেব। যাও, কাজে লেগে পড়ো।
প্রহরী প্রস্থান করতে নাওমি কারাগারের ভেতর প্রবেশ করে। বেহেজাত তখন ক্লান্ত ভঙ্গিতে নিজের মাথাটা দেয়ালে এলিয়ে রেখেছে। নাওমির কিছুটা মায়া লাগলো কিনা বোঝা গেল না। সে গিয়ে এসে বেহেজাতের সামনে দাঁড়িয়ে বলে, বিনা বাধায় আমাকে সৈন্যদের হাতে সমর্পণ করার জন্য ধন্যবাদ। সদ্বুদের কথা বলছিলাম না, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার এবং আব্দুলের তুরস্কে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেব আমি। বেহেজাতের খুশি হওয়ার কথা ছিল, তবে সে খুশি হলো না, উল্টো বলল, শোধবোধ করার খুব ইচ্ছে জাগলে জেইলানকে এই প্রাসাদ থেকে পালাতে সাহায্য করো। ওটাই আমার জন্য যথেষ্ট হবে। জেইলানকে ফেলে আমি কখনো যাব না। নাওমি নীরবে দেখে ভাই বোনের মধ্যে এই অদ্ভুত বন্ধন। কখনো বোন নিজের ভাইয়ের মুক্তির জন্য মিনতি করে, কখনো ভাই নিজের বোনকে পালানোর জন্য সাহায্য চায়। নাওমি তবুও থমথমে গলায় বলে, আমার ভাইকে হত্যার চেষ্টা করেছে তোমার বোন। বেহেজাত কিছুটা করুণ স্বরে বলে, তোমার ভাইও আমার ভাইকে হত্যা করেছে। তোমাদের দুই ভাই বোনদের মুখের সারা দিন একই জব। আমার ভাই তোমাদের ভাইকে খুন করেছে, অথচ খুনের কোনো উপযুক্ত প্রমাণ নেই তোমাদের নিকট। বেহেজাত রেগে গেলেও নিজেকে নিয়ন্ত্রণ করে, কিছুটা থমথমে স্বরে বলে, উপকারের ঋণ শোধ করার বেশি শখ জাগলে করো, না হয় এখান থেকে যাও। আমাকে অহেতুক রাখিও না। নাওমি কিছু বলতে নিয়েও আর বলে না। কিছুক্ষণ বেহেজাতকে পরখ করে নিয়ে বেরিয়ে যায়। বেহেজাত একা কারাগারে বসে রয়। মনে মনে কিছুটা শঙ্কা কাজ করছে তার। নাওমি আদৌ তাদের সাহায্য করবে তো? প্রধান সেনাপতি কেব লম্বা সময় ধরে অশ্বশালার পেছনে দাঁড়িয়ে ক্যামেলিয়ার জন্য অপেক্ষা করছে। অপেক্ষার ধৈর্য কত লম্বা হয় তা সে এই প্রথম বুঝতে পারছে। ধৈর্যের চরম পরীক্ষা দিচ্ছে সে। একা তো মশার কাপড়, তার উপর রাতের শীতল আবহাওয়া এবং সেই সঙ্গে ঘোড়ার বিষ্ঠার গন্ধ। কেভের কপালে কুচকানো ছাপ স্পষ্ট। ক্যামেলিয়া এসে উপস্থিত হয় আরো বেশ খানিক সময় পরে। তার চোখে মুখে বিরক্তির ভাব, যেন তার ঘুম ভাঙিয়ে এভাবে রাত বেরাতে দেখা করতে চেয়ে কেব বিশাল কোনো পাপ করে ফেলেছে। তবে সেই বিরক্তি ভাব কেব লক্ষ্য করল না। সে কেবল লক্ষ্য করল এই মাঝরাতে তার পানে হেঁটে আসা এক অসম্ভব সুন্দর রমণীকে। দেখে মনে হচ্ছে বেশ আয়োজন করে তৈরি হয়ে এসেছে। গায়ের টকটকে লাল রঙের গাউনটাই ক্যামিকে দেখতে সদ্য প্রস্ফুটিত একটা ক্যামেলিয়া ফুলের মতোই লাগছে। কেব চোখ নামিয়ে ছোট্ট করে ঢোক গেলে এই রাত বেরাতে তার মাথা ঘুরিয়ে দেওয়ার মানে কি? ক্যামেলিয়া অবশ্য কেবকে বিশেষ পাত্তা দিল না। সে কেভের পাশ কেটে গিয়ে যায় খানিকটা দূরে। কেব নীরবে ক্যামেলিয়ার পেছু নেয়। এখানে দাঁড়িয়ে থাকতে তারও ভালো লাগছিল না। অশ্বশালা থেকে কিছুটা দূরে গিয়ে স্থির ভঙ্গিতে দাঁড়ায় ক্যামেলিয়া। ঘুরে তাকায় কেবের পানে। দৃষ্টি তার প্রশ্নবোধক। এই দৃষ্টির পিঠে কেব কিছুটা অপ্রস্তুত অনুভব করে। কোথা থেকে কথা শুরু করবে বলে ভেবে রেখেছিল তা ভুলে গিয়েছেও। ক্যামেলিয়া টুশব্দও করে না। সে অপেক্ষা করে কেবের নিচ থেকে কিছু বলার। বেশ সময় নিয়ে কেব গলা ছেড়ে কাশে। অতঃপর আরেকবার ঢোক গিলে গলা ভিজিয়ে নিয়ে বলে, আসলে আমি ক্ষমা চাইতে আপনাকে ডেকেছি। আমি ভেবেছিলাম আপনি বাচ্চা খেয়ে ফেলেছেন। সামান্য একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে আর কি। এতদূর বলে কেব থেমে যায়। এসব কিছু বলছে সে? বাচ্চা খেয়ে ফেলে আবার কি জিনিস? কি অদ্ভুত লাগছে শুনতে। ক্যামেলিয়ার কপালের ভাঁজ গাঢ় হয়। কেব আবারও নিজেকে শুদ্ধ করে নিয়ে বলে, দুঃখিত, আপনি বাচ্চা খাননি। আমি ভেবেছিলাম বাচ্চা আপনাকে খেয়ে ফেলে। কেব আবারও থেমে যায়। অসভ্য মুখটা আজ আবল তাবল বকছে কেন? তার ইজ্জত কি মাটিতে মিশিয়ে ছাড়বে নাকি? কেবলের ধৈর্য হয় না রাত জেগে পাগলের প্রলাপ শুনতে। সে বিরক্তি নিয়ে প্রস্থানের জন্য পা বাড়ায়। সঙ্গে সঙ্গে কেব দুঃসাহস দেখে ক্যামেলিয়ার হাতের কবজি আঁকড়ে ধরে। ক্যামেলিয়ার চোখেতে ফিরে তাকায়। কেব এবার একটা দীর্ঘশ্বাস ফেলে এক নাগাড়ে বলতে থাকে, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। ভুল বুঝে অনেক কটু কথাও শুনিয়েছি। সম্ভব হলে ক্ষমা করে দিন। ক্যামেলিয়া নীরবে পরখ করে কেবের মুখ। অপরাধবোধের ছাপ মুখে স্পষ্ট ফুটে আছে। ক্যামেলিয়া ধিমি স্বরে বলে, কটু কথা শোনাওনি, সত্যি কথা বলতেছ। আমি নেকড়ে, আমি অভিশপ্ত, আমি জানোয়ার। কিছুই ভুল বলনি, তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবুও যেহেতু ক্ষমা চেয়েছ, দিলাম ক্ষমা। কেব কিছু বলতে নিয়েও বলার সুযোগ পায় না। তার আগেই ক্যামেলিয়া নিজের হাত ছাড়িয়ে নিয়ে চোখের পলকে সেখান থেকে প্রস্থান করে। কেবের মনে অস্থিরতা রয়ে যায়। এ কেমন ক্ষমা? মনের অপরাধবোধ যেন ক্ষমার বদলে কয়েক গুণ বেড়ে গেল আরো। দম বন্ধ করে অনুভূতি নিয়ে কেব আকাশের পানে তাকায়। উপলব্ধি করে এই অপরাধবোধের ভার থেকে মুক্তি পাওয়ার পথটা সহজ হবে না মোটেও। জেইলানের এই মুহূর্তে গভীর ঘুমে তলিয়ে থাকার কথা, কিন্তু তার দু চোখে ঘুম নেই। যে মুহূর্ত থেকে সে শুনেছে যে বেহেজাতকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে, সেই মুহূর্ত থেকে তার মন অস্থির অনুভব করছে।
সে ভালো করেই জানে আলবার্টা তার ভাইকে মোটেও দয়া দেখাবে না, আর এই সত্যিটা জানা সত্ত্বেও হাত গুটিয়ে বসে থাকা জেলানের পক্ষে সম্ভব নয়। তাকেই কিছু একটা করতে হবে। চিকিৎসালয়ের এই কক্ষটায় আপাতত জেলান একাই অবস্থান করছে। চিকিৎসকরা তাকে রাতের প্রয়োজনে ওষুধ লাগিয়ে দিয়ে ঠিক পাশের কক্ষটায় গিয়েছে একটু ঘুমিয়ে নিতে। যদিও কামরার বাহিরে প্রহরীর কড়া পাহারা রয়েছে। জেলানের যে কোনো অসুবিধায় তারা সঙ্গে সঙ্গে চিকিৎসককে ডাকতে প্রস্তুত। জেলান ধীরে সুস্থে উঠে বসে। পিঠের ব্যথা কিছুটা কমলে এখনো চিত হয়ে শুতে পারছে না সে। পিঠ কোনো কিছুর সংস্পর্শে লাগলেই আত্মা বের হয়ে যাওয়ার অবস্থা হচ্ছে তার। চিকিৎসকদের মতে ঘা পুরোপুরি সারতে প্রায় মাসখানেক লাগবে। ততদিন জেলানের এভাবেই সতর্ক হয়ে শোয়া বসা করতে হবে। তবে স্বস্তির বিষয় হলো যে পায়ের আঘাতটা এত গুরুতর নয়। এখন মোটামুটি ধীরে সুস্থে হাঁটতে পারছে জেলান। বিছানা ছেড়ে নেমেই জেলান ভাবতে থাকে কি করে এই কক্ষ থেকে বের হতে পারে। সেই মুহূর্তেই তার চোখ পড়ে কক্ষের কোণে থাকা মাঝারি আকৃতির মোমবাতির টানে। জেলান এগিয়ে গিয়ে মোম সরিয়ে রেখে মোমবাতিটা হাতে নিয়ে একটু পরখ করে। ধাতুর তৈরি মোমদানিটা বেশ শক্ত এবং মজবুত। মোমদানি হাতে নিয়ে জেলান দৌড়ে গিয়ে বিছানায় বসে। একটা শাল মাথায় এবং গায়ে পেঁচিয়ে নেয় সে। অতঃপর মোমদানিকে কম্বলের নিচে দ্রুত লুকিয়ে সে ক্লান্ত গলায় ডাকে, কেউ আছো? দরজা খুলে যায়। বাইরে থেকে একজন প্রহরী উকি দিয়ে জিজ্ঞেস করে, কিছু প্রয়োজন? জেলান পটু অভিনেত্রীর মতো নিজের অভিনয়ের দক্ষতা কাজে লাগিয়ে পেট চেপে ধরে বলে, প্রচন্ড খিদে পেয়েছে, ক্ষুধায় বুক পেট ব্যথা করছে। কিছু খাবার পাওয়া যাবে? তোমাদের ওই সব নোংরা খাবার কিংবা শুয়োরের গোস্ত নয়, একটু হালাল কোনো খাবার, ভেড়া কিংবা দুম্বার গোস্ত হলে ভালো হয়, একটু পেট ভরে খেতে পারতাম। প্রহরী কপাল কুঁচকে আসে। সে বুঝে পায় না এই মেয়ে কোন শ্রেণীর কয়েদি। এর আচরণ দেখে তো মনে হয় গোটা প্রাসাদ এবং কাউন্টের মাথাটা কিনে রেখে দিয়েছে। ঢং কত! মাঝরাতে তাকে খাবার এনে দিতে হবে, তা আবার দুম্বা কিংবা ভেড়ার গোস্ত। আবার তাদের সুস্বাদু খাবারকেও নোংরা বলছে। প্রহরীর মন চাইছে মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বড় হাঁড়িতে ফেলে উনুনে জাল বাড়িয়ে দিয়ে পাকাতে, কিন্তু কাউন্টের কারণে এসব কিছু সম্ভব নয়। কাউন্ট কড়া করে বলে দিয়েছে যেন এই মেয়ের খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা না হয়। এই কয়েদি যা যেভাবে দেখতে খেতে চাইবে তাই যেন দেওয়া হয়। মুসলিম বলে এই মেয়ের প্রতি সম্মান রেখে কেবল হালাল খাবারটাই যেন পরিবেশন করা হয়। প্রহরী পেঁচার মতো মুখ কালো করে দরজা আটকে দিয়ে খাবার আনতে চলে যায়। জেলান লক্ষ্য করেছিল দরজার বাহিরে মোট 2 জন প্রহরী রয়েছে। এর মধ্যে একজনকে সে ছল করে দূরে পাঠিয়ে দিল কেবল, বাকি এবার আরেকজন। জেলান একটা দীর্ঘশ্বাস নিয়ে মোমদানিটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। দরজার সামনে দাঁড়িয়ে ভেতর থেকে দরজার কড়া নেড়ে দ্রুত দরজার একপাশে লুকিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে একজন প্রহরী দরজা খুলে ভেতরে উকি দেয়। জেলানকে নিজ বিছানায় না দেখে সে দরজা ঠেলে ভেতরে পা রাখতে জেলান পেছন থেকে মোমদানিটা নিয়ে সজোরে তার মাথায় আঘাত করে। শক্ত বস্তুর আঘাতে ভারী দেহের প্রহরীটা মাথা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে। জেলান মোমদানিটা ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে কামরা ছেড়ে বের হয়। বিশাল এই প্রাসাদের ঠিক কোন দিকে যেতে হবে জেলান ঠাউর করতে পারে না। সে ছোট করিডোর ধরে এগিয়ে হলরুমের দিকে যেতে নিলে কয়েকজন প্রহরীকে দেখে একটা পিলারের আড়ালে লুকিয়ে পড়ে। প্রহরীগুলো রাতের সময়টা এদিকে টহল দিয়ে বেড়াচ্ছে। জেলান অতি সতর্কতার সাথে এক পিলার থেকে আরেক পিলারের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। হলরুমের চার কোণে দাঁড়িয়ে থাকা প্রহরীদের দেখে সে বিরক্ত বোধ করে। এরা কি পেঁচা নাকি? রাতে একটু ঘুমাতে টুমাতে পারে না? জেলানের হালকা ঝাপসা মনে আছে যে ওদিন এন্টু তাকে দোতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে চিকিৎসালয়ে নিয়ে গিয়েছিল। অর্থাৎ কারাগারে যেতে হলে তার প্রথমে দোতলায় পৌঁছাতে হবে, অতঃপর ডান দিকের করিডোর ধরে শেষ মাথায় গিয়ে ওই অন্ধকার ছোট্ট সিঁড়িপথ ধরে নেমে কারাগারে পৌঁছাতে হবে। জেলান ভালো করেই জানে বেহেজাতে পর্যন্ত পৌঁছানো তার পক্ষে সহজ হবে না, তবুও সে চেষ্টা না করে হাতে হাত গুটিয়ে বসে থাকতে চায় না। জেলান যখন কিভাবে হলরুম পেরিয়ে সিঁড়ির কাছে পৌঁছানো যায় ভাবছিল, তখনই একটা ঘটনা ঘটে। চিকিৎসালয়ের ওদিক থেকে কারো চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসে। হলরুমে উপস্থিত প্রহরীরা চমকে চিকিৎসালয়ের ওদিকে ছুটে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে জেলান এক দৌড়ে সিঁড়ির কাছে গিয়ে দ্রুত উপরে উঠতে থাকে। ইতিমধ্যে নিচে জানাজানি হয়ে গিয়েছে যে চিকিৎসালয়ে থাকা কয়েদি একজন প্রহরীকে আঘাত করে লাপাত্তা হয়ে গিয়েছে। দাসী প্রহরী সকলে হন্য হয়ে জেলানকে খুঁজে বেড়াচ্ছে। জেলান নিঃশ্বাস আটকে দোতলার বাম দিকের করিডোরের একটা পিলারের পর্দার পিছনে লুকিয়ে আছে। কারাগারে যাওয়ার পথে কড়া নিরাপত্তা।
বাকি সব প্রহরী জেলানকে খুঁজতে ছোটাছুটি করলেও তারা আপন জায়গায় অনড়। হুট করেই জেলান লক্ষ্য করে খানিকটা দূরের এক কক্ষের দুয়ার খুলে সদ্য ঘুম থেকে জাগ্রত কাউন্ট বেরিয়েছেন। প্রহরীদের মুখে জেলানের উধাও হওয়ার খবর শুনতে সে ক্রোধান্বিত হয়ে প্রহরীদের ধমকালো। অতঃপর তাদের তাড়া দিল গিয়ে জেলানের খোঁজ করতে। প্রহরীরা ছুটে যেতে ইয়ান নিজেও দ্রুত কক্ষের ভেতর যায় বোধহয় তৈরি হতে। জেলানের মস্তিষ্কে সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি খেলে যায়। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে ক্রূর হাসি। আশেপাশে কোনো প্রহরী না থাকায় সহজে সে কাউন্টের কক্ষের দিকে এগিয়ে যায়। ইয়ান তখন দ্রুত নিজের রাতের পরিধেয় পাতলা কাপড়ের ঢিলেঢালা শার্টের উপর একটা কোলাক গায়ে জড়া ছিল। হুট করে পিছনে কিছু একটা শব্দ হতে সে ঘুরে তাকায়। সঙ্গে সঙ্গে তার ক্রোধ উড়ে যায়। শীতল দৃষ্টি মেলে দেখে দরজার ভেতর থেকে আটকে দিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা জেলানকে। জেলান যতটা ঘৃণা নিয়ে ইয়ানের পানে তাকিয়ে ইয়ান ঠিক ততটাই শান্ত চোখে জেলানকে পরখ করছে। ইয়ান বেশ স্বাভাবিক স্বরে বলে, ও তবে পালাওনি? পালিয়ে যাওয়া আমার ধাঁচে নেই। ইয়ান ধীর কদমে জেলানের পানে এগিয়ে যেতে যেতে প্রশ্ন করে, তো এত রাতে আমার কক্ষে কি কাজ তোমার? হেনরুকে খুব মনে পড়ছিল বুঝি? না দেখে থাকতে পারছিলে না? জেলান ইয়ানের চোখে চোখ রেখে সম্মোহনী স্বরে বলে, হ্যাঁ, খুব মনে পড়ছিল। তোমাকে না দেখতে পেয়ে তৃষ্ণার্ত পথিকের মতো ছটফট করছিলাম। ইয়ান ততক্ষণে জেলানের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। দুজনের মধ্যবর্তী দূরত্ব কেবল এক হাত। ইয়ান জানে মাহেশা আবারও ছলনা করছে, তাই সে সতর্ক থেকে নিচের এক হাত মাহেশের পাশ দিয়ে নিয়ে দরজায় ঠেক দিয়ে রাখে। অতঃপর মাহেশের পানে তাকিয়ে বলে, কারণ কি? হেনরুর প্রতি খুব ভালোবাসা তোমার? ওকে চোখে হারাও? ইয়ান এত কাছাকাছি এসে দাঁড়ানোতে জেলান অস্বস্তি বোধ করে। দূরত্ব বাড়াতে সে এক কদম পিছাতে তার পিঠ গিয়ে ঠেকে দরজার সঙ্গে। পিঠের ক্ষতটার ব্যথা মুহূর্তে কাবু করে ফেলে জেলানকে। না চাইতেও সে চোখ মুখ খিচে আর্তনাদ করে ওঠে। জেলানের আকস্মিক আর্তনাদ এবং ব্যথায় মুখের রং নীলবর্ণ ধারণ করা দেখে ইয়ান কিছুটা অস্থির হয়। সে অনুমান করে নেয় যে জেলান কোথায় ব্যথা অনুভব করছে। দ্রুত জেলানের এক হাত ধরে তাকে দরজার কাছ থেকে সরিয়ে এনে জিজ্ঞেস করে, এই, বেশি ব্যথা পেয়েছো? বেহুশের মতো দরজায় পিঠ ঠেকাতে গেলে কেন? জেলান জবাব দিতে পারে না। বিষাক্ত ব্যথায় তার চোখের কোণে এক বিন্দু এসে জমা হয়েছে পানি। ইয়ান এতে আরেকটু ব্যস্ত হয়ে নিজের নিরাপত্তা এবং সতর্কতা ভুলে জেলানকে নিজের কাছে টেনে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে প্রশ্ন করে, মাহাশা, বেশি ব্যথা করছে? চিকিৎসক ডাকবো? জেলান লক্ষ্য করে ইয়ান এই মুহূর্তে তাকে নিয়ে ব্যস্ত। তার খেয়াল নেই যে এই সুযোগে জেলান চাইলে যে কোনো কিছু করতে পারে। আপাতত তার সকল চিন্তা হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকে রমণীকে নিয়ে। নিজের মাথায় ইয়ানের হাত অনুভব করতে জেলানের অশ্রুর জলধারা একটু বেড়ে যায়। বহুদিন ধরে কেউ তার মাথায় হাত বুলিয়ে দেয় না। জেলানের কান্নার গতি বাড়তে দেখে ইয়ান এবার নিজেদের মধ্যকার প্রতিহিংসা ক্ষণিকের জন্য ভুলে বসে। জেলানের মাথাটা বুকে টেনে নিয়ে সে তার চুলের ভাঁজে হাত বুলিয়ে দিতে থাকে। জেলানের হুট করে মনে পড়ে তার এখানে আসার কারণ। সঙ্গে সঙ্গে সে সময় অপচয় না করে শালের ভেতর লুকিয়ে রাখা খঞ্জরটা বের করে। ইয়ান লক্ষ্য করে আগে ধারালো খঞ্জরটা ইয়ানের পেটের একপাশে ঢুকিয়ে দেয় সে। ইয়ান অবাক হওয়ার সময়টুকুও পেল না। জেলান তার পূর্বেই খঞ্জরটা বের করে আরও একবার তার পেটে ছুরিয়াঘাত করে। জেলান অনুভব করলো ইয়ান ধীরে ধীরে এক দু কদম পিছিয়ে তার থেকে দূরে সরে যাচ্ছে। জেলানের খুব ইচ্ছে ছিল কাউন্ট ইয়ান আলবার্টকে নিজের সামনে তরপাতে দেখার, কিন্তু এই মুহূর্তে অজানা কোনো কারণে সে চোখ তুলে তাকাতে পারছে না। দৃষ্টি নিজের পায়ের পানে নিবদ্ধ রেখে সে নীরবে কেঁদে চলেছে। ইয়ান তখনও অবিশ্বাস্য দৃষ্টি মেলে জেলানকে দেখছে। আরো একবার ছলনা করলে এই মেয়ে। আরো একবার ইয়ানের বিশ্বাস ভাঙল। কি চমৎকার নিখুঁত অভিনয়ে জানে মাহেশা। পেট দিয়ে গল গলিয়ে রক্ত বের হচ্ছে। ইয়ান আর দাঁড়িয়ে থাকার শক্তি খুঁজে পেল না। তার শরীরটা মেঝেতে এলিয়ে পড়ল। এবার না চাইতেও ইয়ানকে দেখতে এলো জেলানের। সে তাকাতেই দেখলো ইয়ান তার পানেই তাকিয়ে আছে। ছুরির আঘাতের তুলনায় প্রতারিত হওয়ার বেদনা যেন বেশি তীব্রতার দৃষ্টিতে। ইয়ানের রক্তে মেঝে ভেসে যাচ্ছে। সেই প্রবাহিত রক্তের ধারা এসে জেলানের নগ্ন পায়ের পাতা ছুঁয়ে যায়। সঙ্গে সঙ্গে জেলান হাঁটু গেড়ে বসে ইয়ানের সামনে। ভাইয়ের মৃত মুখখানা স্মরণ করে হাতের খঞ্জরটা দিয়ে ইয়ানের বুকের এপাশ থেকে ওপাশে বড় করে একটা টান দেয়। শার্টের কাপড় এবং বুকের চামড়া কেড়ে বুকটাও রক্তে ভিজে ওঠে। ইয়ান একটু শব্দ করে না, করতে পারেও না। তার মনে হচ্ছে তার গলায় কাটা তারা পেঁচিয়ে আছে। তবে বুকে টানা আঁচড়টার যন্ত্রণায় তার চোখের কার্নিশ ঘেঁষে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ে। জেলানের চোখে পড়ে সে দৃশ্য। আরো একবার খঞ্জর চালাতে চায় সে, তবে এই দফায় তার হাত মাঝপথেই থেমে যায়। অদৃশ্য কিছু একটা যেন তার হাত চেপে ধরে বাধা দিচ্ছে। জেলান এবার হাতের খঞ্জরটা ছুঁড়ে ফেলে
দুহাতে মুখ ঢেকে ফুফিয়ে কেঁদে ওঠে। চোখ বুজার আগে ইয়ান সে দৃশ্যটাই শেষ দেখে নেয়। কাউন্টকে গুরুত্বপূর্ণ একটা খবর জানাতে এই মধ্যরাতে প্রাসাদে হাজির হয়েছে প্রধান সেনাপতি কেপ। তবে প্রাসাদে প্রবেশ করতেই তার কানে খবর আসে যে কয়েদি মেয়েটা অর্থাৎ মাহেশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেপ বিরক্তি নিয়ে সৈন্যদের খুঁজে লাগিয়ে দিয়ে উপরে চলে যায় সোজা কাউন্টের কামরার উদ্দেশ্যে। তবে কাউন্ট ইয়ান আলবার্টের কক্ষের সামনে এসে উপস্থিত হতে কেবের ভুরু কুঁচকে যায়। কক্ষের সামনে পাহারার দায়িত্বে থাকা প্রহরীদ্বয় কোথায়? কেব নিজের আদব অনুযায়ী কাউন্টের কক্ষের দরজার কড়া নেড়ে কিছুক্ষণ অপেক্ষা করে। ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে সে চিন্তিত হয়। নিয়ম লঙ্ঘন করে দরজা খুলে তড়িঘড়ি করে কক্ষে প্রবেশ করতে নেয়। সঙ্গে সঙ্গেই তার পা জোড়া থেমে যায়। হতভম্ব ভঙ্গিতে কেব দেখছে সম্পূর্ণ দৃশ্যটা। কাউন্টিয়ান আলবার্ট পরাজিত এক ব্যক্তির ন্যায় নিথর ভঙ্গিতে মেঝেতে পড়ে আছে। তার বুক পেট থেকে গলগলিয়ে রক্ত বের হয়ে মেঝে ভেসে যাচ্ছে। তার শিউরে বসে মাথা নত করে ডুকরে কাঁদছে এক প্রতারক কয়েদি। তার পাশে পড়ে থাকা খঞ্জরটাই পুরো পরিস্থিতি স্পষ্ট ব্যাখ্যা করে দিচ্ছে। কেপ কেবল এক মুহূর্ত নিল পুরো দৃশ্যটা দেখতে এবং পরিস্থিতিটা বুঝতে। একবার বুঝে যেতে এসে হুঙ্কার দিয়ে উঠে দৌড়ে এসে বন্ধু তুলল, কাউন্টকে চাপড়ে ধরল। জেলান তবুও মাথা তুলল না, না পালানোর চেষ্টা করলো। কেপ চিৎকার করে প্রহরীদের ডাকতে ডাকতে হন্যি হয়ে আশেপাশে তাকালো। তার চোখ পড়ল জেলানের একপাশে এলোমেলো ভঙ্গিতে পড়ে থাকা শালটার দিকে। কেপ দ্রুত শালটা হাতে নিয়ে দলা পাকিয়ে সেটাকে ইয়ানের পেটের একপাশে চেপে ধরল। রক্তপাত বন্ধের চেষ্টা চালাচ্ছে সে, তবে পেটে কাপড় চেপে ধরতে সে দেখল ইয়ানের বুকও পুরোটা রক্তে মাখামাখি অবস্থা। কেপ দিশেহারা অনুভব করলো। সে চিৎকার করে আবারও প্রহরীদের ডাকলো। তার চিৎকার এতটাই প্রখর ছিল যে সম্পূর্ণ প্রাসাদ যেন কেঁপে উঠল। কেপ ইয়ানের জ্ঞান ফেরানোর জন্য ইয়ানকে ডাকতে নেয়। এর মাঝে একজন প্রহরী কোথা থেকে ছুটে আসে। প্রহরীর আসতেই কেপ তাদের আপাতত না থমকিয়ে প্রয়োজনীয় কাজে আগে মনোযোগ দিল। দ্রুত একজন প্রহরীকে বলল গিয়ে চিকিৎসকদেরকে ডেকে আনতে। বাকি প্রহরীদের বলল কাউন্টকে দ্রুত পালঙ্কে তুলে শুয়ে দিতে। কাউন্টকে বাঁচানোর জন্য প্রহরী এবং প্রধান সেনাপতির এত তোড়জোড়ের মাঝে কক্ষে উপস্থিত রমণী থমথমে স্বরে বলে ওঠে, বৃথা চেষ্টা করছো তোমরা, তোমাদের কাউন্টার নেই, মরে গিয়েছে। কেব এই পর্যায়ে তাকায় জেলানের পানে। জেলান এখন আর কাছে না, উল্টো তার চেহারা অত্যন্ত থমথমে রূপ ধারণ করে আছে। প্রহরীরা জেলানের কথা আর তোয়াক্কা না করে নিজেদের কাছে ব্যস্ত। কাউন্টকে দ্রুত পালঙ্কে নিয়ে শুয়ে দিয়েছে তারা। কেব ধীরে ধীরে উঠে এগিয়ে আসে জেলানের পানে। জেলানের মাঝে কোনো হেলদোল নেই, সে পাথরের মূর্তির ন্যায় বসে আছে। কেব জানে তার সামনে বসে থাকে এই রমণী কোনো এক সাম্রাজ্যের রাজকুমারী, কিন্তু কেবের নিকট এই মেয়ে কেবলমাত্র একজন অপরাধী। তাই নিজের ক্রোধটুকুকে কাবু না করে সে জেলানের চুলের মুঠি ধরে তাকে টেনে তোলে। এক হাতে জেলানের চুলের মুঠি ধরে রেখে অপর হাতে তার গলা চেপে ধরে কেব। জেলানকে নির্লিপ্ত দেখায়। কেব কিড়মিড়িয়ে বলে, জীবনে যত দোয়া শিখেছো সব পড়ে নাও মাহসা। প্রার্থনা করো যেন কাউন্টের কিছু না হয়। ওনার কিছু হলে তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। ফাঁসি দেব আমি তোমাকে। তোমার গলায় ফাঁসির দড়ি যতক্ষণ না পেঁচাচ্ছি ততক্ষণ আমি শান্ত হব না। কেবের কথা শেষ হতে না হতেই কক্ষে হুড়মুড়িয়ে আনাস্তাসিয়া এবং নাওমিকে প্রবেশ করতে দেখা যায়। তাদের পিছু পিছু প্রবেশ করে ক্যামেলিয়া। অতঃপর ম্যাথিউ এবং স্যাফিরাকেও দেখা যায়। নাওমি সরল এবং নরম গোছের মানুষ। ভাইয়ের এমন পরিস্থিতি দেখে সে স্বাভাবিক থাকতে পারে না। সে আর্তনাদ করে ভাইয়ের কাছে ছুটে যায়। ক্যামেলিয়া বাখারা। ম্যাথিউ দৌড়ে যায় চিকিৎসক ধরে আনতে। স্যাফিরা দ্রুত সে আনাস্তাসিয়াকে সামলায়। আনাস্তাসিয়া ফ্যাল করে দেখছে নিজের ছেলেকে। চিকিৎসক আসার পূর্বে কাজে গিয়ে রাখতে প্রহরীরা কাউন্টের গায়ের শার্ট খুলে ফেলেছে ইতিমধ্যে। বুক এবং পেটে নির্দয়ভাবে চালানো খঞ্জরের দাগগুলো রক্তের কারণে স্পষ্ট দেখাই যাচ্ছে না। ছেলের এরকম অবস্থা দেখে আনাস্তাসিয়ার শরীর টলে উঠল। ক্যামেলিয়া দ্রুত এসে আরেক পাশ থেকে তাকে সামলায়। ছেলে থেকে চোখ ফিরিয়ে পাশ ফিরে তাকাতেই আনাস্তাসিয়া লক্ষ্য করে কেবের হাতে বন্দি জেইলানের পানে। সঙ্গে সঙ্গে যেন অদৃশ্য শক্তি এসে ভর করে আনাস্তাসিয়ার শরীরে। সে নিজেকে স্যাফির এবং ক্যামেলিয়ার হাত থেকে ছাড়িয়ে নিয়ে এগিয়ে যায় জেইলানের পানে। রাজমাতাকে এগিয়ে আসতে দেখে কেব কিছুটা সরে দাঁড়ায়। জেইলানের মুখোমুখি দাঁড়িয়ে আনাস্তাসিয়া কোনো সময় অপচয় না করে সজোরে একটা চর বসায় জেইলানের গালে। চরের প্রকোপে জেইলান বাম দিকে মুখ ঘোরাতে বাধ্য হয়। স্যাফিরা ঘৃণাভরা দৃষ্টি মেলে পিছন থেকে বলে ওঠে,
এই অশুভ মেয়ে আমাদের সন্তানগুলোর জীবন কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে। জীবনে বহু কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে আনাস্তাসিয়া। কখনো সে হাল ছাড়েনি। আজ আরও একবার জীবন তার পরীক্ষা নিচ্ছে, তার সন্তানের সংকটপূর্ণ জীবনের মাধ্যমে। এবারও আনাস্তাসিয়া হাল ছাড়বে না। নিজের ছেলেকে সুস্থ করার সম্পূর্ণ চেষ্টা চালাবেও। তবে তার আগে অপরাধীর শাস্তি নিশ্চিত করা জরুরি। আনাস্তাসিয়া অত্যন্ত শান্ত গলায় কেবকে উদ্দেশ্য করে বলে, মেয়েটাকে কারাগারে নিয়ে যাওয়া কেব আজ সারা রাত ওকে এবং ওর সঙ্গীদের সঙ্গে কি করতে হবে তা আশা করছি আমার তোমাকে বলে দিতে হবে না। আগামীকাল ওই মেয়েকে এবং এর সঙ্গীদের যেন ফাঁসিতে ঝোলানো হয়, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের উপর আমল করা হোক। আনাস্তাসিয়ার কথা শেষ হতেই চিকিৎসক দলকে কক্ষে প্রবেশ করতে দেখা যায়। আনাস্তাসিয়ার কথা না বাড়িয়ে দ্রুত ওদিকে চলে যায়। কেব বিনা বাক্য ব্যয়ে দুজন প্রহরীকে ইশারা করতেই তারা এসে জেলানকে ধরে কারাগারের দিকে নিয়ে যায়। কেবও যায় তাদের পিছু পিছু। ক্লান্ত দেহটা ঘুমিয়ে ডুব দিয়েছে বেশ কিছুক্ষণ হলো। হুট করে কিছু একটা শব্দ পেতে বেহেজাতের কাঁচা ঘুমটা ভেঙে যায়। সে চোখ মেলে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হচ্ছে। আগ্রহবশত উঠে দরজার দিকে এগিয়ে যেতেই সে দরজার সামনে ফাঁকা জায়গা দিয়ে দেখল যে দুজন সৈন্য মিলে একটা মেয়েকে ধরে নিয়ে কারাগারে প্রবেশ করছে। পিছন থেকে মেয়েটার এক ঝলক দেখতেই বেহেজাতের তাকে চিনতে অসুবিধা হলো না। সে সঙ্গে সঙ্গে অস্থির গলায় ডেকে ওঠে, জেলান। কারাগারে পা রাখার পর থেকেই জেলান অস্থির ভঙ্গিতে আশেপাশে তাকিয়ে নিজের ভাইকেই খুঁজছিল। হুট করে তাই ভাইয়ের কণ্ঠস্বর শুনতেই সে চোখেতে ফিরে তাকায়। দরজার ওই ছোট্ট ফাঁকা অংশ দিয়ে এক পলকের জন্য কেবল বেহেজাতের চোখ জোড়া দেখতে পেল জেইলান। পর মুহূর্তে ওকে টেনে হিঁচড়ে কারাগারে ঢোকানো হয়। এ দৃশ্য দেখতেই বেহেজাতের পায়ের রক্ত মাথায় উঠে যায়। সে চেঁচিয়ে ওঠে, ওকে ছাড়, ওর হাত ছাড়, একদম গায়ে হাত দিবি না। বেহেজাতের চেঁচামেচিতে পাশের কারাগারে থাকা আব্দুলও সজাগ হয়। সেও নিজের দরজার ধারে এসে দাঁড়িয়ে দেখতে থাকে সম্পূর্ণ দৃশ্য। ঠিক সেই মুহূর্তেই কারাগারের সরু পথে এসে দাঁড়ায় প্রধান সেনাপতি। সে এক পলক পুরো পরিস্থিতি দেখে নিয়ে নিজের পেছনে দাঁড়িয়ে থাকা সৈন্যদের কিছু একটা ইশারা করে। সঙ্গে সঙ্গে 4 জন করে সৈন্য কারাগারের 3 কক্ষের ভেতর প্রবেশ করে। অতঃপর কেবল 3 কারাগারের কক্ষ থেকে ভেসে আসে দমফাটা চিৎকার। আব্দুল অত্যাচারের প্রকোপে চিল্লিয়ে যাচ্ছে। জেলানও না চাইতে বার কয়েক আর্তনাদ করছে এবং বেহেজাত সে কারাগারের ভেতর ধস্তাধস্তি এবং মারামারি শুরু করে দিয়েছে। 4 জন সৈন্যকে সে নিজের শক্তপোক্ত হাতের সাহায্যে নাস্তানাবুদ করে তুলেছে। কেউ উপায় না পেয়ে আরও 4 জন সৈন্যকে নিয়ে কারাগারে প্রবেশ করে। বেশ অনেকক্ষণ সময় নিয়ে এবং বহু কসরত করে বেহেজাতকে ঘাড় চেপে ধরে হাঁটুর উপর ভর দিয়ে বসানো হয়। তবে বেহেজাত মাথা নত করে না। জোর করেও কেউ করাতে পারে না। বড় বড় নিঃশ্বাস নিয়ে ফুঁসছে সে। ধস্তাধস্তিতে হাতের জখমের জায়গাটার পট্টিটা আবার রক্তে ভেসে উঠেছে। কেউ এই মুহূর্তে এগিয়ে এসে এক হাতে বেহেজাতের চুলমুঠি করে ধরে, অপর হাত মুষ্টিবদ্ধ করে বেহেজাতের নাক বরাবর ঘুষি মারতে নেয়। ঠিক সেই মুহূর্তে আবারও জেলানের আর্তনাদ ভেসে আসে। বোনের চিৎকারের শব্দ কানে ভেসে আসতে বেহেজাত হিংস্র ভঙ্গিতে চেঁচিয়ে ওঠে, আমার বোনকে ছাড়। কেবের হাতটা সঙ্গে সঙ্গে থেমে যায়। বোন মানে ওই প্রতারক মেয়েটা এই ছেলের বোন? কিন্তু মায়েশা তো তুরস্কের রাজকুমারী। তাহলে এই ছেলে এই তুরস্কের যুবরাজ? কক্ষের এক কোণে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে বিছানায় শুয়ে থাকা নিজ ছেলের পানে তাকিয়ে আছে আনাস্তাসিয়া। কাউন্টিয়ান আলবার্টের চিকিৎসা করছে প্রাসাদের অভিজ্ঞ সব চিকিৎসকরা। তবে তাদের কপালেও রয়েছে চিন্তার ভাব। কাউন্টকে বেশ বিশ্রীভাবে জখম করা হয়েছে। বেশ কয়েকবারের ছুরি আঘাতে শরীরের ভেতরেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়ানের উন্মুক্ত বুকের উপর থেকে নিচের দিকে টানা বিশাল আঁচড়টা থেকে রক্তপাত বন্ধ করে জীবাণু প্রতিরোধের জন্য ওষুধ লেপটে লাগিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। তবে তার পেটের কাছে জখমটা চিকিৎসা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। পুরোপুরি রক্তপাত বন্ধ করা সম্ভবই হচ্ছে না। চিকিৎসকরা বেশ কয়েকটা ওষুধ লাগিয়ে কাপড় দিয়ে পট্টি করছে, তবে ফলাফল শূন্য। বারবার কাপড়গুলো রক্তে ভিজে উঠছে। ম্যাথিউ কক্ষে প্রবেশ করেই দেখে ইয়ানের করুণ অবস্থা। অতঃপর দেখে কক্ষের এক কোণে দাঁড়িয়ে থাকা আনাস্তাসিয়াকে। ম্যাথিউ আনাস্তাসিয়ার দিকে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে বলে, আমি আছি এখানে, চিকিৎসকরা আছে, তুমি গিয়ে বিশ্রাম করো। আনাস্তাসিয়ার মাঝে কোনো হেলদোল দেখা যায় না, কোনো প্রত্যুত্তরও করে না সে। ম্যাথিউ আবারও বলে, ও বাঁচবে, চিন্তা করো না, ওকে বাঁচাতেই হবে। মুখে এই কথা বললেও মনে মনে ম্যাথিউ চিন্তিত।
কাউন্টের শারীরিক অবস্থার খবর বাহিরে কেউ না জানলেও প্রাসাদের সকল দাসী এবং সৈন্যরা জানে। ইতিমধ্যে তাদের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গিয়েছে। যদি কাউন্ট না বাঁচে তবে সাম্রাজ্যের ভবিষ্যতের কি হবে? এই রাজপরিবারে একমাত্র ইয়ানের শরীরেই আলবার্ট বংশের রক্ত বহবান। বাদবাকি সবাই নামমাত্র রাজপরিবারের সদস্য হলেও তারা কেউই প্রকৃত পক্ষে আলবার্ট নয়। আবার এদিকে কাউন্টের কোনো উত্তরসূরিও নেই। কি সংকটপূর্ণ একটা পরিস্থিতি। ম্যাথু কিছুটা গলা ছেড়ে বলে, আমার কিছু জরুরি কথা আছে, আমার সঙ্গে এসো। আনাস্তাসিয়া এবার ছেলের পান থেকে চোখ ফিরিয়ে এক পলক ম্যাথুর দিকে তাকায়। অতঃপর ম্যাথুর সঙ্গে কামরার বারান্দায় গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ায়। ম্যাথিউ কথা পেঁচায় না, সরাসরি বলে, আমি যা বলবো তা মন দিয়ে শোনো। আমার বিশ্বাস নিজের আবেগের তুলনায় কথার যুক্তিকে বোঝার চেষ্টা করবে তুমি। ইয়ান বড় হয়েছে, তুমি সবসময় ইয়ানের চিন্তা ততস্থ থাকো ও নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকো, কিন্তু এখন তোমার ইয়ানের পাশাপাশি সিংহাসনের নিরাপত্তা নিয়েও চিন্তা করা উচিত। আনাস্তাসিয়া বুঝতে পারে ম্যাথুর কথা কোন দিকে যেতে পারে। সে চুপ রয়। ম্যাথিউ বলতে থাকে, আমার মনে হয় তোমার ইয়ানের বিয়ে নিয়ে ভাবা উচিত। ও সুস্থ হতেই বিয়ে দিয়ে ওর একটা বিবাহিত করা জরুরি। সিংহাসন এবং সাম্রাজ্য ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে একজন উত্তরসূরি প্রয়োজন। আমার ছেলেটা আগে বাঁচুক, ও সুস্থ হলেই সবার আগে ওর বিয়ের ব্যাপারটা আমি সম্পন্ন করতে চাই। আমার ছেলের যোগ্য স্ত্রী এবং এই সাম্রাজ্যের জন্য যোগ্য কাউন্টেস হওয়ার যোগ্যতা রাখে এমন মেয়েদের খোঁজ করো। আমি নিজে মেয়ে পছন্দ করব। সিংহাসন বেশি দিন উত্তরসূরি ছাড়া খালি রাখাটা ঠিক হবে না। ম্যাথিউ স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে আনাস্তাসিয়াকে বিশ্রাম করতে বলে। ইয়ানের শারীরিক অবস্থা দেখতে কামরার ভেতর চলে যায়। আনাস্তাসিয়া নিজ জায়গা থেকে নড়ে না। সে আকাশপানে তাকিয়ে রয় চুপচাপ। তার ছেলের আজ এই অবস্থার পেছনে একমাত্র দায়ী ইয়ানের অবান্তর এবং সর্বনাশ এক অনুভূতি। বাহিরের ছোটদের থেকে ছেলেদের রক্ষা করতে করতে আনাস্তাসিয়া টেরই পায়নি কখন ইয়ানের নিজের মনই তার সব থেকে বড় দুশমন হয়ে দাঁড়িয়েছে। তবে বিভেদটা মাসা নামক ওই প্রতারকের ফাঁসি এবং ইয়ানের ভালো কোনো মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার মাধ্যমে সমাধান করবে আনাস্তাসিয়া। দীর্ঘ এক রাতের শেষে অবশেষে সকাল হলো। ইয়ানের মূল চিকিৎসা ইতিমধ্যে শেষ হয়েছে, তবে তাকে এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। পেটের জখমটার স্থিতি সময়ের সঙ্গে ধীরে ধীরে বুঝে যাবে। চিকিৎসকরা প্রার্থনা করছে যেন তাদের তৈরি ওষুধ কাজে লাগে এবং সেলাইগুলো যেন শুকিয়ে যায়। সেলাই যদি ঠিকঠাক না শুকায় তবে আরেক ঝামেলা হবে। শরীরের ভেতর জীবাণু প্রবেশের আশঙ্কা রয়ে যাবে। ইয়ানের জ্ঞান অবশ্য এখনো ফিরেনি। তাকে ঘুমের ওষুধের মাধ্যমে ঘুম পড়িয়ে রাখা হয়েছে। তার বিছানার এক কোণেই নিরলস ভঙ্গিতে বসে আছেন রাজমাতা আনাস্তাসিয়া। আনাস্তাসিয়ার শিয়রেই দাঁড়িয়ে আছে ক্যামেলিয়া। দুজনেই সারা রাত ধরে জেগেছিল। অবশ্য প্রাসাদে উপস্থিত প্রায় সকলেই নিজেদের কাউন্টের চিন্তায় নির্ঘুম রাত পার করেছে। দরজায় করাঘাতের শব্দ হয়। আনাস্তাসিয়া নড়ে চড়ে বসে। ইশারায় অনুমতি দিতেই ক্যামেলিয়া এগিয়ে গিয়ে দরজা খুলে। আরন এসেছে। খবর পেতেই ছুটে এসেছে সে। কক্ষে প্রবেশ করে সে সোজা ইয়ানের শিউরে গিয়ে দাঁড়ায়। ভালো করে দেখে ছেলেটার অবস্থা। গায়ে কোনো শার্ট না থাকায় ইয়ানের দেহের উপরাংশ উন্মুক্ত। পেটে করা পট্টি এবং বুকে সে বিশ্রী আঁচড়ে লেপটে লাগানো ওষুধও। আরনের নজর এড়ায় না। আরন কোনো কথা না বলে নিজের নেকড়ে সত্তার কিছুটা অলৌকিক শক্তি ব্যবহার করে। ইয়ানের বুকের আঁচড়ের ওপর সে আলতো করে হাত বুলিয়ে দেয়। কক্ষে উপস্থিত আনাস্তাসিয়া এবং ক্যামেলিয়া নীরবে দেখে সবটা। হাত বুলিয়ে দিয়ে আরন সরাসরি আনাস্তাসিয়ার পানে তাকিয়ে বলে, দাগ মিলিয়ে দেওয়ার ক্ষমতা নেই আমার। সেটা বোধহয় ওর শরীরে আজনম রয়ে যাবে, তবে আঁচড়ের জায়গাটুকুতে আর কোনো ব্যথা অনুভব করবে না। এটুক বলেই আরন আবার ইয়ানের পেটের পট্টির পানে তাকায়। সেদিকে তাকিয়ে থেকে সে বলে ওঠে, নেকড়ে হওয়ার দরুন আঁচড়ের ব্যথা উপশমের ক্ষমতা আছে আমার, তবে এটা বেশি গভীর ক্ষত। এর কোনো উপশম আমার কাছে নেই। আনাস্তাসিয়ারা শব্দ করে না। কি বলবে সে? আরন যে তার ছেলের এক বিন্দু যন্ত্রণা কমাতে সক্ষম হয়েছে সেটার জন্যই সে কৃতজ্ঞ। বাকি যন্ত্রণাটুকু না হয় সময় এবং প্রকৃতি কমিয়ে দিবে। ইয়ান কেবল সুস্থ হওয়াটাই জরুরি।
কাউন্টের কক্ষ থেকে বেরিয়ে করিডোর ধরে হেঁটে প্রাসাদের উন্মুক্ত ঝুল বারান্দাটায় এসে দাঁড়ায় ক্যামেলিয়া। ভোরের মুক্ত বাতাসে চোখ বুজিয়ে নিঃশ্বাস নেয় সে। ভেতরটা কেমন অস্থির লাগছে তার। গতরাতে ইয়ানের অবস্থা দেখে তার পাগল প্রায় অবস্থা ছিল। সে সুযোগ বুঝে একা নিজের কক্ষে ছুটে গিয়েছিল। দরজাটা ভেতর থেকে আটকে কক্ষে ওরেল রুডিগেসকে আহ্বান জানিয়েছিল সে। ওরেল এসেছিল। ক্যামেলিয়া কোনো উপায়ন্তর না পেয়ে ওই অতৃপ্ত আত্মাটার কাছে সাহায্য চেয়েছিল। তবে ওরেল স্পষ্ট জানিয়ে দেয় অন্য কারো কোনো ধরনের সাহায্য করার ক্ষমতা তাকে দেওয়া হয়নি। তার ক্ষমতার কিছু সীমাবদ্ধতা আছে। ক্যামেলিয়া অতঃপর জানতে চেয়েছিল ক্যামেলিয়ার এমন কোনো ক্ষমতা আছে কি না যেটা ব্যবহার করে সে নিজের ভাইয়ের সাহায্য করতে পারবে। ক্যামেলিয়ার প্রশ্নের জবাবে ওরেল কেবল হেসে বলেছিল, তুমি খুব বোকা ক্যামেলিয়া। তোমার ধারণা তোমার নেকড়ের সত্তা তোমাকে বিশেষ এবং ক্ষমতা ধারণ বানিয়েছে, তবে তোমার ধারণা ভুল। আদৌ তুমি খুব দুর্বল প্রকৃতির একটা নেকড়ে মানবী। নিজের রূপ বদল এবং হওয়ার আগেই দৌড়ানোর ক্ষমতা বাদে আর বিশেষ কোনো ক্ষমতা নেই, এবং পিছনের দায়ী তোমার পিতামাতা রক্ত। ভিন্ন দুটি সত্তার রক্ত তোমার দুর্বলতার কারণ। না তুমি পুরোপুরি মানুষ হিসাবে বাঁচতে পারছো, আর না তো নেকড়ে হিসেবে বাঁচতে পারছো। এতটুকু বলেই ওরেল হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। তবে তার বলে যাওয়া কথাগুলো ক্যামেলিয়ার মন এবং মস্তিষ্কে গেঁথে রয়ে গিয়েছে। এখন এই কথাগুলো তার মাথায় ঘুরছে। ক্যামেলিয়ার ভাবনার মাঝেই বারান্দায় এসে কেউ উপস্থিত হয়। ক্যামেলিয়া টের পায় তার উপস্থিতি, তবে নিজ থেকে সেদে কিছু বলে না সে। কেভি গলা ছেড়ে কথা শুরু করে, আপনার এখন বিশ্রাম নেওয়া উচিত লুনা। সারা রাত জেগেছিলেন। কাউন্টের প্রাথমিক চিকিৎসা ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছে। ক্যামেলিয়া শূন্যে তাকিয়ে জবাব দেয়, আমার চিন্তা আপনার না করলেও চলবে প্রধান সেনাপতি। হিংস্র জানোয়ার আমি, ভুলে গেলেন? সহজে ক্লান্তি ধরে না আমাকে। কেপ থতমত খায়, অতঃপর হতাশ ভঙ্গিতে মাথা নাড়ে। একটা ভুল বোঝাবুঝির জন্য বুঝি এখন তাকে সারা জীবন তেরা কথা শুনে যেতে হবে। কেব নিজের হতাশা চেপে গিয়ে বলে, আমি আবারও ক্ষমা চাইছি। ভুল বুঝেছিলাম আপনাকে। না জেনে শুনে এতগুলো কথা শোনানো ঠিক হয়নি আমার। ক্যামেলে এবার বিরক্ত হয়। সে সরাসরি কেবের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনার ভুল বোঝাবুঝি এবং ক্ষমা চাওয়ার পর্ব শেষ হলে আপনি যেতে পারেন। দয়া করে আমাকে একা ছেড়ে দিন। সব কিছু বিষাক্ত লাগছে আমার, আপনার উপস্থিতিটাও। অন্য সময় হলে বোধহয় কেব অপমানিত বোধ করে সঙ্গে সঙ্গে এখান থেকে প্রস্থান করত। তবে আজ সে গেল না, বরং দাঁড়িয়ে থেকে ক্যামেলিয়ার পরিস্থিতি বোঝার চেষ্টা করলো, প্রশ্ন করলো, কি হয়েছে লুনা? আমাকে বলতে পারেন। আপনাকে অস্থির দেখাচ্ছে। ক্যামেলিয়ার মন খারাপ ছিল। সেই খারাপ মনটাকে সে বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারল না। হতাশ ভঙ্গিতে দু হাতে কপাল চেপে ধরে বলে, আমি কি মানুষ নাকি নেকড়ে? আমার পরিচয় কি? নিজেকে নেকড়ে বলতে গেলে আমি আটকে যাই, কারণ আমি পুরোপুরি নেকড়ে নই। নেকড়েদের মতো বিশেষ কোনো ক্ষমতা নেই। নামমাত্র কেবল গতিশক্তি এবং রূপ বদলানোর ক্ষমতাটুকুই আছে আমার। আবার মানুষ, আমি তো মানুষও নই। তাহলে কি আমি? এত অদ্ভুত কেন আমার জীবন? তোমাদের সবার মতো সাধারণ একটা মানুষ হলেও আমার জীবনটা কি সুন্দর হতো। আমার মা তো মানুষ ছিলেন, উনি আমাকে পেটে ধারণ করেছিলেন। তাহলে আমি ওনার মতো স্বাভাবিক মানুষ হলাম না কেন? আর যদি নেকড়েই হতে হতো, তাহলে পুরোপুরি একটা নেকড়ে কেন হলাম না আমি? আরন সবে কাউন্টের কক্ষ থেকে বেরিয়ে এদিক দিয়ে যাচ্ছিল। প্রতিমধ্যে ক্যামির কণ্ঠ শুনে সে এক পলের জন্য দাঁড়ায়। শুনে নিজের মেয়ের মন খারাপের গল্প, অতঃপর সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রস্থান করে। কেবের হঠাৎ খুব মায়া হয়। সে নরম গলায় বলে, আপনি ক্যামেলিয়া রদ্রিগেজ। এটাই আপনার পরিচয়? ক্যামেলিয়ার এহেন সান্ত্বনা বাক্য শুনতেও মোটেও ভালো লাগে না। সে কথা না বাড়িয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। কেব এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রয় বারান্দাটায়। অদ্ভুত ব্যাপার হলো, তার মনটা এখন খারাপ লাগছে। মন খারাপ লাগাটা কি কোনো সংক্রমণ রোগ নাকি? মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে বেহেজাত। সৈন্যদের হাতে মার খেতে খেতে শেষ রাতের দিকে বেহুশ হয়েছে সে। হাত খোলা থাকা অবস্থায় তাকে সামাল দিতে বেগ পোহাতে হচ্ছিল বলে সৈন্যরা তার দুহাত নিয়ে পিছনের পিঠে বেঁধে পরে তাকে মেরেছে। আব্দুলের অবস্থাও ব্যতিক্রম নয়। জেলানকে অবশ্য চাবুক দ্বারা আঘাত করে রক্তাক্ত করা হয়েছে। মেঝেতে পড়ে থাকা বেহেজাতের জ্ঞান ফিরল তার মুখে এক পশলা পানি ছিটিয়ে মারার পর।
বেজাত পিটপিট করে চোখ মেলে তাকাতে চায়, তবে পারে না। তবে সে অনুভব করে কেউ একজন তার হাতের বাঁধন খুলছে। চোখ বুজে রেখেও বেজাতের বুঝতে অসুবিধা হয় মানুষটা কে হতে পারে, তবে সে অস্ফুট উচ্চারণ করে। জেলান। দড়ির বাঁধন খুলতে ব্যস্ত নাওমির হাত জোড়া থেমে যায়। সে থম মেরে কিছুক্ষণ বসে থাকে, অতঃপর উঠে এসে বেজাতের মুখোমুখি বসে। বেজাত ধীরে ধীরে চোখ মেলে তাকায়, উঠে বসার বৃথা চেষ্টা করে না। শরীরে এক বিন্দু শক্তি নেই তার। নাওমিকে নিজের সামনে দেখতে সে সবার আগে প্রশ্ন করে, জেলান, ও কোথায়? ও ঠিক আছে? নাওমি নীরবে দেখে বেজাতকে। মুখে বেশ ভালোই মারের দাগ দেখা যাচ্ছে, ঠোঁটের এক পাশ কেটে রক্ত বের হচ্ছে। নাওমি হাত বাড়িয়ে একবার ছুঁয়ে দিতে চায় ঠোঁটের এক পাশটা। পর মুহূর্তেই নিজেকে সংযুক্ত করে সে ঘৃণা মিশ্রিত স্বরে বলে, তোমার বোনের কারণে আমার ভাই মরতে বসেছিল। বেজাত এসবে তোয়াক্কা করলো না। সে আবার প্রশ্ন করে, জেলান কেমন আছে? নাওমি আবারও রাগ নিয়ে উত্তর দেয়, আমার ভাইকে খুন করার চেষ্টা করেছে ওই মেয়ে। বেজাত এবার রাগে স্বরে চেঁচায়। জেলান কোথায় নাওমি? নাওমি এবার ফেলফেল করে তাকিয়ে প্রশ্ন করে, তোমার শুধু ওর জন্যই পরোয়া? বেজাত অকপটে স্বীকার করে। হ্যাঁ। নাওমি মাথা নত করে একটা হতাশার দীর্ঘশ্বাস ছাড়ে, অতঃপর বেজাতের পানে তাকিয়ে বলে, ফাঁসি হবে তোমাদের 3 জনের। রাজমাতা আদেশ দিয়ে দিয়েছেন, আজই এই শাস্তি কার্যকর করা হবে। বেজাত এই পর্যায়ে উঠে বসার চেষ্টা করলো। নাওমি ওকে সাহায্য করে। বেজাত চিন্তিত ভঙ্গিতে কিছু একটা ভাবছে। নাওমি তাকে আশ্বস্ত করে বলে, সিদ্ধান্ত নাও। শোধবোধের কথা বলছিলাম না, আমি শোধবোধ করতে প্রস্তুত। তোমাকে এবং আব্দুলকে পালাতে সাহায্য করতে প্রস্তুত আমি। কেউ কিচ্ছু জানবে না। বেজাত সাথে সাথে বলে, অসম্ভব। জেলেনকে রেখে আমি কখনো কোথাও যাব না। প্রয়োজন নেই আমার কোথাও যাওয়ার। বোঝার চেষ্টা করো। তোমাকে এবং আব্দুলকে ক্ষমা করতে পারবো আমি, কিন্তু তোমার বোনকে নয়। ওকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। ওর মতো একটা মাথা মোটা মেয়ের জন্য তুমি এবং আব্দুল কেন নিজেদের জীবন শেষ করবে? বেজাত সঙ্গে সঙ্গে সতর্ক করে। মুখ সামলে, কাকে মাথা মোটা বলছো তুমি? নাওমিরও মেজাজ গরম হয়। সে রাগ নিয়ে বলে, নিজের বোন প্রীতি নিয়ে নরকে যাও তুমি, কিন্তু আমি ওকে কখনো ক্ষমা করব না। নিজের ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে রাজি নই আমি। বলে নাওমি উঠে হনহনিয়ে কারাগার থেকে বেরিয়ে যায়। বেজাত দুশ্চিন্তা নিয়ে বসে রয়। আজকে সত্যি সত্যি তাদের ফাঁসি কার্যকর হবে। আজকেই তাদের মৃত্যু হবে। জেলানকে রক্ষা করার এত প্রচেষ্টা সব তবে বৃথা গেল। গ্রিক কাউন্ট এবং তার পুত্র প্রিন্স অ্যানাটোডা একত্রে শিকারে বেরিয়েছেন আজ। দুজনের চোখে মুখেই আসন্ন বিজয়ের চমৎকার হাসি ঝুলিয়েছে। বিজয় সুনিশ্চিত না হতেই তারা নিজ মনে নিশ্চিত হয়ে গিয়েছে যে জয় তাদেরই হবে। অগ্রিম জয় উদযাপন তাদের স্বভাবে মিশে আছে যেন। গহীন জঙ্গলের অন্তরায় আলিশান আসনে জায়গা পেতে বসে আছেন কাউন্ট। আয়েশ করে বসে তিনি দেখছেন স্বীয় পুত্রের তীর নিশানা। প্রথম নিশানাতেই ছেলে একটা পাখি ঘায়াল করতে সক্ষম হলে পিতার ঠোঁটের কোণে আত্মবিশ্বাসের হাসি ফুটে ওঠে। প্রিন্স অ্যানাটোডো ঠোঁটের কোণে ক্রূর হাসি নিয়ে পিতার পানে এগিয়ে আসতে আসতে বলে, বুঝলেন কাউন্টার, পাখি শিকার পুত্রের জন্য বা হাতের খেল। 2 দিন পর তুরস্কের রাজা পরিবারের একমাত্র পাখিটাকেও শিকার করে নিয়ে খাঁচাবন্দি করে ফেলবো আমি। কাউন্ট এই পর্যায়ে কিছুটা বিরক্তি নিয়ে বলে, তোমার মন মস্তিষ্কে কেবল ওই রাজকুমারী আটকে আছে। প্রিন্স অ্যানাটোডা পিতার পাশের আসনটায় বসে একটা তরল পানীয়ের গ্লাস হাতে তুলে নেয়। অতঃপর একটা চুমুক দিয়ে বলে, ওই রাজকুমারী সেজেগুজে নিজের কামরায় ফুলের মতো বসে থাকা রমণী নয়। সাহস নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে জানা কাটা সে। আর কাটার প্রতিটা আপনার ছেলের ছোটবেলার থেকেই রয়েছে। কাউন্ট ছেলের কথায় সামান্য হাসে। অতঃপর কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে, বুড়োটার কই মাছের প্রাণ সেই কবে অসুস্থ হলো, এখনো নাকি পুরোপুরি দমটা ফুরায়নি। একটা সুখবরের আশায় আমার দিন রাত্রি কাটছে। কবে যে খবর পাবো যে বাদশা কামরান আতাউল্লাহ টপকে গিয়েছে। আপনি চিন্তা করবেন না পিতা, 1-2 দিনের মধ্যে দেখবেন সুখবরটা পেয়ে গিয়েছেন। তারপর খেলা জমে ক্ষীর হয়ে যাবে। মুগ্ধ বাদশা বেগমকে আমরা যেভাবে নাচাচ্ছি সেভাবে তুরস্ক এবং রোমানিয়াকে নাচাবো। আপনি এবং আমি বসে নৃত্য উপভোগ করব।
কাউন্ট ছেলের কথায় সন্তুষ্টির হাসি হাসল। প্রিন্স অ্যানাটোডা এই পর্যায়ে অন্যমনস্ক ভঙ্গিতে বলে ওঠে, আপনি কেবল প্রার্থনা করুন যেন ওই কাউন্টার ইয়ান এবং যুবরাজ বেহসাদ একে অপরের খুন করে আমাদের পথে সহজ করে দেয়। বর্তমান আমাদের সবথেকে বড় পথের কাঁটা এই দুইজন। প্রধান সেনাপতি কেপকে আজ বেশ সুনিশ্চিত দুশ্চিন্তা ঘিরে ধরেছে। ঠান্ডা মাথায় কিছুক্ষণ ভাবার জন্য সে একাকী প্রাসাদের পেছন দিকের জঙ্গলটা এসে ঘোরাফেরা করছে। কাউন্টের সঙ্গে এদিকটায় প্রায় হাঁটতে আসা হয় তার। এই পথ ধরেই হাঁটতে হাঁটতে কাউন্ট নিজের বিভিন্ন পরিকল্পনার কথা নিয়ে তার সঙ্গে আলোচনা করেন। তবে আজ যা পরিকল্পনা সাজানো তা কেবের একাই সাজাতে হবে। আপাতত কাউন্টের শারীরিক পরিস্থিতি এসব ছোট ঝামেলা সামলানোর মতো নেই। একদিকে রাজমাতার আদেশ, অপরদিকে বেহেজাত এবং জেলানের আসল পরিচয়। একজন যুবরাজ এবং রাজকুমারীকে তো আর বললেই ফাঁসিতে ঝোলানো যায় না। দুটো রাজ্যের কূটনৈতিক সম্পর্কেও এর প্রভাব পড়ার ঝুঁকি রয়েছে। তাছাড়া এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয় কাউন্টের চূড়ান্ত সিদ্ধান্ত বাদে আর কারো আদেশ পালনে কেভের মন সায় দিচ্ছে না। কেভ আরও বেশ কিছুক্ষণ একা হাঁটে। কি করা যায় ভাবতে ভাবতে অবশেষে সে একটা উপায় খুঁজে পায়। যদিও মনে মনে এখনও সে চিন্তিত, তবে আপাতত এটাই একমাত্র পথ তার জন্য। নিজ কক্ষে উদাস মনে বসে আছে প্রিন্সেস নাওমি। কেবলমাত্র ভাইয়ের কক্ষ থেকে ঘুরে এলো সে। কাউন্ট ইয়ান আলবার্টের পরিস্থিতি এখনও একই রকম। মাঝে দুপুরের দিকে কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরেছিল, তবে সেলাই এবং জখমের পীড়ায় ছটফট করছিল দেখে চিকিৎসকরা আবার ঘুমের ওষুধ দিয়েছে। এখন কাউন্ট ঘুমাচ্ছেন। এই তো আর কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে, অতঃপর রাত। এই রাতে বেহেজাদ জেলান এবং আব্দুলের ফাঁসির আদেশ কার্যকর করার হুকুম দিয়েছেন রাজমাতা। সময়ের বালু ঘড়িটা যেন দ্রুত গড়িয়ে পড়ছে। নাওমির খুব অস্থির লাগছে। বেহেজাদ এবং আব্দুলের জন্য মনে মায়া অনুভব করছে সে। এটা সত্যি যে বেহেজাদ তাকে অপহরণ করেছিল। আব্দুলও কোনো না কোনোভাবে এই অপহরণের ভাগীদার। এই সত্যটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে এসবের জন্য শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আদেশটা মেনে নিতে নাওমির কষ্ট হচ্ছে। সে তো এরকম আবেগে ভেসে যাওয়া মেয়ে ছিল না। তাহলে কি হচ্ছে ওর সাথে? এসব কেন হচ্ছে? ঈশ্বর জানেন এই আবেগ তাকে কতদূর ভাসিয়ে নিয়ে যাবে। নাওমি কক্ষ জুড়ে পায়চারি করতে থাকে। কিছু একটা অবশ্যই ভাবতে হবে তার। কি করা যায়? কি করে বেহেজাত এবং আব্দুলকে বাঁচানো যায়? কি করে বেহেজাতের এই বোন প্রীতি দূর করা যায়? কোনো তো একটা উপায় থাকবে। হুট করেই নাওমি একটা বুদ্ধি ভেবে পায়। সে স্থির দাঁড়িয়ে রয়। মনে স্থির করেছে যেমন কুকুর তেমন মুগুর মন্ত্র প্রয়োগ করবে সে। ওই লোক জেদ দেখাতে জানলে কি হবে? নাওমিও এত সহজে হাল ছাড়বে না। সেও এর শেষটা দেখে ছাড়বে। প্রাসাদ প্রাঙ্গণে বেশ জোরালো নিরাপত্তার মধ্যে দিয়ে ফাঁসির মঞ্চ সাজানো হয়েছে। প্রাসাদের মধ্যবর্তী বিশাল ঝুল বারান্দাটায় এসে দাঁড়িয়েছে রাজমাতা আনাস্তাসিয়া। তার পেছনেই দাঁড়িয়ে আছে ম্যাথিউ এবং স্যাফিরা। ক্যামেলিয়া অবশ্য এখানে উপস্থিত হয়নি। সে নিজের ভাইয়ের শিয়রে রয়ে গিয়েছে। তবে প্রিন্সেস নাওমি এবং প্রধান সেনাপতি কেবও রাজমাতার পেছনে নির্লিপ্ত মুখে দাঁড়িয়ে আছে। আনাস্তাসিয়া মনে মনে উদ্গ্রীব হয়ে আছে। সে চাইছে যত দ্রুত সম্ভব এই আপদগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে এদের অধ্যায় শেষ করতে। ম্যাথিউ এবং স্যাফিরারও একই চাওয়া। তাদের মেয়ের অপহরণকারী এবং কাউন্টের হত্যা চেষ্টাকারীদের প্রতি ন্যূনতম সহমর্মিতা নেই তাদের মনে। সময় গড়ায়। ফাঁসির মঞ্চের সকল প্রস্তুতি শেষ। এবার কয়েদিদের নিয়ে আসার পালা। আনাস্তাসিয়া মনে মনে অস্থির অনুভব করছে। তার মন বলছে ভুল করেও তার ছেলে যদি এখন হুঁশে ফিরে এ ঘটনা শুনে তবে এই ফাঁসিতে বাধা দেবে। এজন্যই তিনি ক্যামেলাকে বলে এসেছেন যেন ইয়ানের জ্ঞান ফিরলেও তাকে কিছু না জানানো হয়। রাজমাতা আনাস্তাসিয়ার এত সব চিন্তাভাবনার মাঝে হন্তদন্ত ভঙ্গিতে একজন সৈন্য এসে ঝুল বারান্দাটায় উপস্থিত হয়। ম্যাথিউ এবং স্যাফিরা সহ আনাস্তাসিয়া ঘুরে তাকায় সৈন্যের পানে। ভীত সন্ত্রস্ত স্বরে সৈন্য জানায়, রাজমাতা, কয়েদি 3 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারাগারের বাহিরেও সকল প্রহরীকে মেরে বেহুশ করে রাখা হয়েছে। কারাগার 3টা সম্পূর্ণ ফাঁকা। আনাস্তাসিয়ার প্রতিক্রিয়া বোঝা গেল না। ম্যাথিউকে রাগে উত্তেজিত দেখালো। স্যাফিরিকা দেখালো চিন্তিত। কেবলমাত্র প্রধান সেনাপতি কেপ এবং প্রিন্সেস নাওমির প্রতিক্রিয়ায় বেশ নির্লিপ্ত দেখা গেল। সামান্যতম বিচলিত হলেন তারা।
দুজনের মুখের অভিব্যক্তি দেখে বোঝা মুশকিল এই সম্পূর্ণ ঘটনায় আসলে কার হাত আছে। দোতলার কাঠের তৈরি বাড়িটার আনাচে কানাচে লণ্ঠন ঝুলছে। সেই লণ্ঠনের ভেতর জ্বলতে থাকা আগুনে বাড়িটাকে বেশ আলোকিত দেখাচ্ছে। জনমানবপূর্ণ বসতি থেকে খানিকটা দূরে জঙ্গলের ধারে অবস্থিত এই বাড়িটি মোটামুটি বেশ জায়গাবহুল দেখতে। বাড়ির ধারেই রয়েছে একটা ছোট্ট লেক। আপাতত দৃষ্টিতে সাধারণ দেখতে বাড়ির চারিপাশে কড়া নিরাপত্তার দায়িত্বে রয়েছে বেশ কয়েকজন প্রহরী। বাড়ির ভেতরে দোতলার একটা কামরায় 3টা কাঠের চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে 3 জন ব্যক্তি। 3 জনের ভেতরে 2 জন বেহুশ। একজনের সদ্য জ্ঞান ফিরল। সে চারিপাশে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। যখন কিছু বুঝে উঠতে পারে না তখন নিজের থেকে খানিকটা দূরে বেহুশ হয়ে থাকা 2 ব্যক্তিকে ডাকতে থাকে। ভাইজান, ভাইজান, আব্দুল, উঠুন আপনারা, চোখ খুলুন। জেলানে ডাকে বেহেজাতের ধীরে ধীরে জ্ঞান ফিরে। প্রথমে সে চোখ পিটপিট করে মেলে তাকায়। হতবুদ্ধির ন্যায় চারিপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। তখনই তার চোখ পড়ে নিজের বোনের পানে। সঙ্গে সঙ্গে সে চিন্তিত ভঙ্গিতে বোনের দিকে এগিয়ে আসার জন্য উঠে দাঁড়াতে নেয়, তবে অনুভব করে তার হাত এবং পা চেয়ারের সঙ্গে শক্ত করে বাঁধা। বেহেজাত চিন্তিত স্বরে বোনকে প্রশ্ন করে, জেলান, ঠিক আছো তুমি? জেলান দ্রুত মাথা নেড়ে বলে, আমি ঠিক আছি ভাই, আপনি? ইন্নানিল্লাহ। আপনার হাতের বাহু থেকে অনেক রক্ত ঝরেছে মনে হচ্ছে, আপনার ঠোঁট নাক থেকেও। বেহেজাত জানে আঘাত তার বোনকেও করা হয়েছে, তবে এই মুহূর্তে সেটা নিয়ে প্রশ্ন করে খুব একটা লাভ নেই। বেহেজাতের 2 হাত পা বাঁধা, চাইলেও সে এখন ছুটে গিয়ে নিজের বোনকে মুক্ত করতে পারবে না। এই না পারাটা বেহেজাতকে খুব অসহায় বোধ করাচ্ছে। জেলান বলে ওঠে, ভাইজান, আব্দুলকে ডাকুন। বেহেজাত ঘাড় ঘুরিয়ে দেখে তার পাশে 1 হাত দূরত্বে একটা চেয়ারে বেহুশ অবস্থায় বাঁধা রয়েছে আব্দুল। মার খেয়ে তারও নাক চোখ মুখ কালো হয়ে গিয়েছে। বেহেজাতের খারাপ লাগলো। সে কিছুটা নরম স্বরে ডাকে, আব্দুল, আব্দুল, উঠো। এই আব্দুল, চোখ মেলে তাকাও। আব্দুলের ধীরে ধীরে জ্ঞান ফিরতে শুরু করে। জেলান এবং বেহেজাত তাকে পুরোপুরি সজাগ হওয়ার সময় দেয়। আব্দুল চোখ মেলে সামনে যুবরাজ এবং রাজকুমারীকে জীবিত দেখে আপ্লুত হয়। অতঃপর চারিপাশে চোখ বোলাতে সে আশ্চর্য স্বরে বলে, এটা কোন জায়গা? কোথায় এসেছি আমরা? আর আমাদের হাতটা এভাবে বাঁধা কেন? সেটা তো আমরাও জানি না। আমার যতদূর মনে পড়ে আমাকে খাবার এবং পানি এনে দেওয়া হয়েছিল। তেষ্টা পেয়েছিল, তাই আমি পানিটুকু পান করেছিলাম। তারপর হুট করেই খুব ঘুম পাচ্ছিল। বাকি আর কিচ্ছু মনে নেই আমার। জেলান সুর মেলায়। আমারও। আব্দুল 2 ভাই বোনের কথা শুনে নিজের বেকার মস্তিষ্ক খাটিয়ে একটা যুক্তি খুঁজে বের করে। সে বলে ওঠে, হিয়া রাব, ওরা আমাদের অজ্ঞান করে খুন করে ফেলেনি তো? আমরা কি তার মানে মৃত? বেহেজাত এবং জেলান দুজনই আব্দুলের বেহুদা কথায় বিরক্ত হয়ে বলে ওঠে, আজে বাজে বকবে না আব্দুল। আব্দুল দমে না, তাকে ভীত দেখায়। সে ব্যস্ত স্বরে বলে, আমি ভুললই। আপনাদের কি মনে হয় ওরা আমাদের না মেরে মহব্বতের শরবত খাওয়াবে? কখনো না। ওরা নিশ্চিত আমাদের মেরে ফেলেছে। এই যে আমরা কথা বলছি, এটা বাস্তবিক অর্থে আমরা নই, বরং আমাদের রুহু কথা বলছে একে অপরের সঙ্গে। আল্লাহ জানে এরা আমাদের লাশ জানাজা পরিয়ে দাফন করেছে কিনা। জেলান বিরক্তিকর সুরে বলে, ভাইজান, আব্দুল পাগল হয়ে গিয়েছে। গত রাতে বোধহয় সৈন্যরা ওর মাথায় মেরেছিল, এজন্য আজে বাজে বকছে। আব্দুল এবার কিছুটা রাগান্বিত হয়। নিজের সীমা লঙ্ঘন করে সে বলে বসে, হতে পারে আমি ভুল বলছি। আপনাদের কথা অনুযায়ী মেনে নিলাম আমি ভুল, কিন্তু আপনারা কি ঠিক বলুন? বারবার করে আপনাদের বুঝিয়েছি নিজেদের জেদ ছেড়ে রাজ্যে ফিরে চলুন। আপনারা আমার কথা শুনেননি। সাধারণ এক প্রজা বলে আমার কথার ভার অবশ্যই সামান্য, তবে আমার আল্লাহ সাক্ষী আমি একটাও কথা ভুল বলিনি। প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। কি পাবেন প্রতিশোধ নিয়ে? যুবরাজ দেনজি তার প্রাণ ফিরে পাবে না। যে যাওয়ার সে চলে গিয়েছে। আপনাদের উচিত ছিল যুবরাজের মৃত্যুর পর নিজেদের রাজ্যের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। যুবরাজ বেহেজাত, আপনার কি নিজেকে যোগ্য শাসক হিসেবে গড়ে তোলার জন্য পরিশ্রম করা উচিত ছিল না? রাজকুমারী, আপনার কি উচিত ছিল না নিজের চোষকতা রাজ্যের কাজে ব্যবহার করা? কিন্তু শয়তানের প্ররোচনায় আপনারা অন্ধের মতো প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছেন। এখানে এসে একটা নিরাপদ মেয়েকে
অহেতুক অপহরণ করে দিনের পর দিন অত্যাচার চালিয়েছেন, কতগুলো মানুষকে ধোঁকা দিয়েছেন। আপনারা চাইলেই পারতেন যুবরাজের খুনিতে শাস্তিটা মহান রবের হাতে ছেড়ে দিতে। উনি নিশ্চয়ই খুনিদের সর্বোচ্চ শাস্তিটা দিতেন, কিন্তু আপনারা কি করলেন? নিজেরা শাস্তি দেওয়ার চক্করে নিজেদের হাত নোংরা করলেন, নিজেদের ব্যক্তিত্বকে কুলুষিত করলেন। কাউন্ট ইয়ান আলভার কতটুকু কি অপরাধী আমার জানা নেই, সেটা আল্লাহই ভালো জানেন। তবে এটুকু আমি হলফ করে বলতে পারি, প্রিন্সেস নাওমি নির্দোষ ছিলেন। ওনার উপর করা অবিচার, বিভিন্ন মানুষকে দেয়া ধোঁকা, এগুলো যদি সময় মতো আপনাদের কাছে ফিরে আসে তখন কি করবেন আপনারা? নিজের জনমে আব্দুল কখনো একসঙ্গে এতগুলো কথা বলেছে কিনা খেয়াল নেই, তবে আজ সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি। তার সবুরেরও একটা সীমা রয়েছে। সে জানে তার এভাবে বেয়াদবের মতো কথা বলাটা মোটেও ঠিক হয়নি, তবে সে এটাও জানে যে সে ভুল কিছুই বলেনি, তাই সে আর ক্ষমা চাইল না। বেহেজাত এবং জেলানকে শান্ত দেখালো। বেহেজাত অনুভব করলো আব্দুলের প্রতি তার রাগ হচ্ছে না, উল্টো আব্দুলের বলা কথাগুলোকে ঠিক মনে হচ্ছে তার। আসলেই তো, কিন্তু ইয়ান আলবার্ট করেছে, এখানে নাওমির তো কোনো দোষ ছিল না। কিন্তু ওই মুহূর্তে তার মনে হচ্ছিল নাওমিকে মহুরার মতো ব্যবহার করাটাও প্রতিশোধের অংশ। এই ব্যবহারে কোনো ভুল নেই, প্রতিশোধের খেলায় সবই জায়েজ। বেহেজাতকে কিছুটা বিবর্ণ দেখালো। অন্যায় তো সে এখনো করছে, নিষ্পাপ একটা মনে প্রেমের বুঝ বনে রেখেছে এসেছে সে। অথচ বাস্তবে এখানে কোনো প্রেমই নেই, কেবল আছে প্রয়োজন। প্রয়োজনের স্বার্থেই তো নাওমির সঙ্গে ছলনা করছিল বেহেজাত, যেন সঠিক সময়ে নাওমিকে ব্যবহার করা যায়। তবে এই সম্পূর্ণ সময়টুকুতে বেহেজাতের মনে একবারও প্রেম হানা দিয়েছিল কিনা তা বোঝা দেয়। জেলান শান্ত হলেও নরম হলো না, তার মস্তিষ্ক তাকে বলছে, ভাই তুমি হারিয়েছো। আব্দুল তোমার জায়গায় নেই, ও কখনোই তোমার কষ্টটা বুঝতে পারবে না। বেহেজাত এই পর্যায়ে ক্লান্ত স্বরে ডাকে, জেলান। ভাইজান। প্রিন্সেস উদ্ধার হওয়ার আগের দিন কেরেম এসেছিল। বাদশাহ বেগম চিঠি পাঠিয়েছিলেন ওর হাত করে। চিঠিতে লেখা ছিল, বাবা খুব অসুস্থ, চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছে। বুঝতে পারছো, সাম্রাজ্যের ভবিষ্যৎ হুমকির মুখে। প্রতিশোধের এই নেশা ভুলে নিজেদের পিতার খাতিরে আমাদের যে কোনো মূল্যে রাজ্যে ফিরতে হবে। এরকম অনাকাঙ্ক্ষিত একটা খবরে জেলানকে বাকরুদ্ধ দেখালো। বাবা অসুস্থ মানে বাবাও কি এখন তাকে ছেড়ে চলে যাওয়ার পায়তারা করছে নাকি? এটা কেমন কথা? নিজের বলতে কেবল 3টা মানুষই ছিল জেলানের জীবনে, মা, বাবা এবং ভাই। মা এবং ভাই তো ইতিমধ্যে তাকে ছেড়ে চলে গিয়েছে, এবং বাবা কি তাকে পুরোপুরি একা করে দিতে চাইছে? জেলানা থেকে নেওয়ার বেলায় প্রকৃতি এতটা নিষ্ঠুর কেন হয় সর্বদা? সকলে চোখ ফাঁকি দিয়ে প্রাসাদের আঙিনার এক নীরব জায়গায় এসে হাজির হয়েছে প্রিন্সেস নাওমি। মনে তার বেশ ভয় এবং সংশয় কাজ করছে। এই মুহূর্তে কেউ তাকে দেখে ফেললে পুরো তুলকালাম কাণ্ড বেঁধে যাবে। আঙিনার শেষ মাথা একজন সৈন্য অপেক্ষারত ছিল। নাওমিকে দেখতে সে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে বলে ওঠে, প্রিন্সেস, আমাকে ক্ষমা করুন। নাওমি সন্তুষ্ট ভঙ্গিতে হেসে বলে, ক্ষমা চাইছো কেন? চমৎকার কাজ করেছো তুমি। আমি তো সৈন্য সঙ্গে সঙ্গে বলে ওঠে, আপনার কথার মাঝখানে কথা বলছি, বেয়াদবি মার্জনা করবেন প্রিন্সেস। কিন্তু আপনাকে একটা জরুরি কথা জানানোর প্রয়োজন আমার। ওই 3 কয়েদি নিখোঁজ হওয়ার সঙ্গে আমি জড়িত নই। আমি তো আপনাদের আদেশ অনুযায়ী নিজের দল নিয়ে কারাগারের ওখানে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি কয়েদিরা ইতিমধ্যে ফারার হয়ে গিয়েছে। নাওমি বিস্মিত স্বরে বলে, কি বলছো তুমি? তুমি যদি কিছু না করে থাকো তাহলে ওরা লাপাত্তা হলো কি করে? কে করেছে ওদের সাহায্য? সৈন্য মাথা নেড়ে বলে, আমার জানা নেই প্রিন্সেস, তবে আপনি একটু নিশ্চিত থাকুন, ওদের নিখোঁজ হওয়ার সঙ্গে আমাদের কোনো হাত নেই। এখন আপনার কি আদেশ প্রিন্সেস? নাওমি তখন চিন্তার সাগরে ভাসছে। কারো সাহায্য ব্যতীত কারাগার এবং প্রাসাদের সকলের চোখ ফাঁকি দিয়ে পালানো বেহেজাতদের পক্ষে অসম্ভব। নিশ্চয়ই কেউ তাদের সাহায্য করেছে, তবে সে কে হতে পারে? আর বেহেজাতরাই বা এখন কোথায়? নিজেদের রাজ্যে ফিরে যাওয়ার জন্য কি রওনা হয়েছে? কিন্তু সেটাও তো সম্ভব নয়। ম্যাথিউ ইতিমধ্যে কয়েদিদের পালিয়ে যাওয়ার পথ রুখে দিতে সকল নৌবাহন চলাচল বন্ধের আদেশ দিয়েছে। রাজমাতার আদেশে রাজ্যের প্রতিটা গলিতে সৈন্যরা ছড়িয়ে পড়েছে কয়েদিদের খুঁজে বের করতে। নাওমির প্রচণ্ড রাগ অনুভব হচ্ছে। তার পরিকল্পনা তো এমন ছিল না। ওই জেলার নামক মেয়েটা পালিয়ে যাক, এটা সে কখনো চায়নি।
ওই মেয়েটা যদি এভাবে বেঁচে যায় তাহলে তার ভাইয়ের সঙ্গে খুব অন্যায় হবে। ভাবনা জগৎ থেকে বেরিয়ে নাওমি নিজের গায়ে জড়ানো ক্লকের ভেতর থেকে একটা মুদ্রা ছোট্ট থলে বের করে সৈন্যের হাতে ঘুচিয়ে দিয়ে বলে, কয়েদিদের খুঁজে বের করো, যে কোনো মূল্যে ওদের খুঁজে বের করো। ওদের কাছে যেন সবার আগে আমি পৌঁছাই। নাওমির কথা শেষ হতে না হতেই পেছন থেকে একটা ডাক ভেসে এলো। প্রিন্সেস, নাওমি চমকে পেছনে ফিরে তাকায়। কিছুটা দূরেই দাঁড়িয়ে থাকতে দেখে ক্লাডিয়াসকে। ক্লাডিয়াস কেবল এদিকে আসছিল। দূর হতে নাওমির সৈন্যকে মুদ্রার থলে ঘুচিয়ে দেওয়ার দৃশ্যটা সে দেখতে পেরেছে, তবে ঘটনা কি তা ঠিক সে বুঝতে পারছে না। নাওমি প্রথমে চমকালেও ক্লাডিয়াসকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সৈন্যকে ইশারায় প্রস্থানের আদেশ দিয়ে সে ক্লাডিয়াসের পানে এগিয়ে যায়। কিছুটা স্বস্তিদায়ক স্বরে বলে, তুমি? আমি ভেবেছিলাম কে নাকি, ভয় পেয়ে গিয়েছিলাম। ক্লাডিয়াস সন্ধিহান গলায় প্রশ্ন করে। আপনি এখানে কি করছেন? নাওমি চটপট উত্তর দেয়, আরে আমার বাজার থেকে একটা জিনিস আনানোর ছিল, ওটাই ওই সৈন্যকে আনতে পাঠিয়েছে। নাওমির বলা মিথ্যা ধরতে ক্লাডিয়াসের খুব একটা অসুবিধা হয় না, কারণ সাধারণত তার এরকম প্রশ্নের পিঠে নাওমির রেগে জবাব দেওয়ার কথা ছিল। আমি যা ইচ্ছা করব, তুমি প্রশ্ন করার কে? এক্ষুনি তোমার গর্দান নেব। ক্লাডিয়াস নাওমিকে আর জেরা করে না। হুট করেই দমকা হাওয়া বয়ে যায় চারিপাশে। সঙ্গে সঙ্গে নাওমির কাঁধ হয়ে সামনে এনে রাখা চুল উড়ে যেতেই তার গলার এক পাশ উন্মুক্ত হয়ে যায়। এত কিছুর মাঝে তার গলায় রুমাল বাঁধার কথা খেয়াল ছিল না।